এসে গেছি আলিপুর মিউজিয়ামে। আলিপুর জেল যেটা পূর্বস্থলে আগে ছিল সেটা এখন হয়ে গেছে আলিপুর মিউজিয়াম। তার কফি হাউসও রয়েছে। আমরা আজকে এখানে খানিকক্ষণ সময় কাটাবো। এটা খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার দুপুর 11টা থেকে সন্ধে 5:30। সোমবার তার মানে বন্ধ থাকে। আর লাইট অ্যান্ড সাউন্ড শো হয় মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যা 6:30 থেকে। আরম্ভ হওয়ার 10 মিনিট আগে থেকে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। এন্ট্রি ফি 30 টাকা করে এবং লাইট অ্যান্ড সাউন্ডের এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে। আজ এসেছি আমি আলিপুর সংশোধনাগার, বর্তমানে যেটা আলিপুর মিউজিয়ামে পরিণত হয়েছে, সেই অঞ্চলটা দেখার জন্য। সেই জায়গাটা বেশ একটা রোমাঞ্চ হচ্ছে। মানে ভাবা যায় না আলিপুর জেল সেটা একটা বেড়ানোর জায়গা হতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। দেখি কি আছে। জওহরলাল নেহরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে বলেছিলেন, বসবাসের জন্য কারান্তরাল কখনোই বাসযোগ্য নয়, এমনকি খুব অল্প দিনের জন্য হলেও নয়। আর দীর্ঘদিনের জন্য এটি একটি দুঃস্বপ্নের জায়গা। জওহরলাল নেহরুর উক্তি ছাড়াও ওখানে লেখা আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে 143টি দেওয়ানি বন্দিশালা, 75টি ফৌজদারি বন্দিশালা ও 75টি মিশ্র বন্দিশালা তৈরি করেছিল। এই কারাগারগুলিতে মোট 75,100 বন্দীকে রাখা সম্ভব। তাঁতগুলো এখনও রয়েছে, আর বন্দীরা যেখানে কাজ করতো সেই জায়গাগুলো। আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পুরো জায়গাটা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন, খুব ক্লিন এটা রাখার চেষ্টা করা হচ্ছে। এটা প্রচেষ্টাটা সত্যিই খুব ভালো, প্রশংসনীয়, অবশ্যই প্রশংসনীয়। সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো এইখানটাতেই হয়। জায়গাটা খুব সুন্দর। পায়ে পায়ে চলে এসেছি আলিপুর জেলের ফাঁসির মঞ্চের সামনে। অনন্তহরি মিত্র 1926, প্রমোদরঞ্জন চৌধুরী 1926, গিরিশ গুপ্ত 1931, রামকৃষ্ণ বিশ্বাস 1931, দীনেশ মজুমদার 1934। তালা দেওয়ার ব্যবস্থাটা কি ভয়ঙ্কর না? মানে এই তালা টেনে দিয়ে এখানে তালা লাগিয়ে দিলে এই হচ্ছে গেট, এবং তার লিফট হচ্ছে এতটা, কোনোভাবেই মানে ওই হাত পৌঁছাবে না কি ওইখানে। ঘরের মধ্যে এই ইউরিনাল, আর এই হচ্ছে পাথরের বিছানা, রাজসজ্জাই বটে। এই ঘরটিতে দেখছি 2টি এরকম বিছানা করা, মানে 2জন বন্দি থাকতে পারতো কিনা বুঝতে পারছি না, কিন্তু যেটা স্ট্রাইকিং সেটা হচ্ছে যে মাটি থেকে ওপরের জানলাগুলো কি উঁচুতে, অনেকটা উঁচুতে জানালা।
ফাঁসি দেওয়ার কায়দাটা দেখে শিউরে উঠলাম। পাটাতন দুটোর মাঝখানে একটা লিভার আছে, সেই হ্যান্ডেলটা, এই যে কালো মাথাটা, এটা ধরে টানলে দুদিকে দুটো পাটাতন সরে যাবে আর যাকে ফাঁসি দেওয়া হয়েছে তিনি ঝুলে যাবেন। ফাঁসির মঞ্চ দেখার পর মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল। তাও এগিয়ে চললাম, পায়ে পায়ে চলে এসেছি আলিপুর জেলের ভিতরেই আরও একটা বাউন্ডারি, অতিরিক্ত বাউন্ডারি যুক্ত একটা এলাকার ভেতরে, যেখানে বন্দী ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত এবং পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় এই ঘরে ছিলেন। ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে যে এই ঘরে থাকতেন আমাদের প্রিয় নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বসু। সুপ্রিয় যতীন্দ্রমোহন সেন এই ঘরে বন্দী ছিলেন। এখান থেকে ফাঁসির মঞ্চটি দেখা যাচ্ছে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তিটি উনি যে সেলটিতে ছিলেন 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত সে সেলের সামনে রাখা আছে। সতেরোই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই ঘরে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ইন্দিরা গান্ধী আসতেন ওনার সঙ্গে দেখা করতে সপ্তাহে একদিন 20 মিনিটের জন্য, বাবার সঙ্গে দেখা করতে আসতেন। জেলের মধ্যে এটি হচ্ছে পুলিশ মিউজিয়াম।
সত্যেন্দ্রনাথ বসু। আলিপুর ষড়যন্ত্র মামলা। এই সেই বই বোমা, বইয়ের মধ্যে কিছু বোমা যেটি কিংসফোর্ডকে পাঠানো হয়েছিল। যে রতিলাল রায়কে যে মেরে দিয়েছিল, রতিলাল রায়ের বডির থেকে এগুলো পাওয়া গেছিল। রতিলাল রায় হচ্ছে হেড কনস্টেবল ছিল, হচ্ছে বিপ্লবীদের বিরুদ্ধে সাক্ষ্য দিত, বুঝেছ, মেরে দিয়েছিল। অনুশীলন সমিতির ছবি। একটার পর একটা ঘরে পরপর এরকম সুন্দরভাবে সাজানো রয়েছে বিভিন্ন রকমভাবে সিজ করা অস্ত্রশস্ত্র আর কি। যখন যেটা যেখানে যে অবস্থায় পাওয়া গেছে সেটার ডেসক্রিপশানও প্রত্যেকটার তলায় তলায় দেওয়া আছে। অনেক সময় লাগবে, অনেক ধৈর্য লাগবে সবগুলো পড়ে বুঝতে এবং জানতে। চার্লস ট্যাগার্ট। বাংলার বিপ্লবী কার্যকলাপের এক নীরব সাক্ষী আলিপুর সংশোধনাগার। বিশেষত এই পুলিশ মিউজিয়ামটিতে এলে আমরা কত যে না জানা ইতিহাস
এর সম্মুখীন হতে পারি তা এখানে না এলে বোঝা যাবে। যেমন এই কোণাটি আছে সেই 3 স্মরণীয় প্রণম্য বিপ্লবীর জন্য, বিনয়, বাদল, দীনেশ, যারা 1930 সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল। এখানে এই আইপিএস অফিসার অজিত কুমার ব্যানার্জির জন্য আলাদা স্পেস কেন প্রোভাইড করা হয় আমি ঠিক বুঝলাম না। পুলিশ মিউজিয়াম দেখে বেরিয়ে এসে তারপরে আমরা জায়গাটা ঘুরে দেখছি, মানে এত বড় একটা বিরাট এলাকা যে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো দশা। মানে কত বন্দি যে এখানে থাকতে পারতেন এবং কত যে এখানে ঘর রয়েছে এরকম ভাবা যায় না। বিশাল এলাকা। একের পরে এক ঝিল, একের পরে এক ঝিল। কত বড় ঝিল, বুঝতে পারছি এটা? হ্যাঁ, বাপরে বাপ, কতগুলো বাড়ি গো! 1টা 2টো 3টে 4টে 5টা এখানেই, 7টা 8টা। চলে এসেছি আবার একটি প্রদর্শনী কক্ষের সামনে, 5 নম্বর ওয়ার্ডে। দেখি এর মধ্যে কি কি আছে। একটা যান্ত্রিক আওয়াজ শুনতে পাচ্ছি, কোথা থেকে আসছে ঠিক বুঝতে পারছি না। আর এরকমভাবে বস্তার মধ্যে এত কিছু রাখা কেন তাও বুঝতে পারলাম না। যান্ত্রিক শব্দটির উৎসটিকে খুঁজে পেয়েছি এইবার। তো আমি এনাকে তুলছি তার কারণ ইনি হচ্ছেন অরবিন্দ ঘোষের ভাই, তো মানীন্দ্র কুমার ঘোষ, আর ওইটা হচ্ছে অরবিন্দ ঘোষ। উপরে অরবিন্দ ঘোষ, এই মানীন্দ্র কুমার ঘোষ। উল্লাসকর দত্ত। ও, এইটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ডের জায়গা।
যখন এটা আলিপুর জেল ছিল তখন ছিল এটা জেলের হাসপাতাল। বর্তমানে এটা একটা বিরাট প্রদর্শনীশালায় পরিণত হয়েছে। কত কি যে আছে এর ভেতরে, আমরা পুরোটা দেখে উঠতে পারিনি সত্যি কথা বলতে। রে বাবা, এখানে অনেক কিছু দেখার আছে, তা আরেকদিন আসতে হবে, উপায় নেই। এটা আগে জেলের হাসপাতাল ছিল। এটা হচ্ছে ব্রিজ, দুটো বিল্ডিং এর মধ্যে। এখানটা বুঝতে পারবেন জেলের আউটসাইড ওয়ালটা কতটা উঁচু। চিন্তাও করতে পারবেন না, মানে আমি অন্তত ভাবতেই পারিনি এরিয়াটা কত বড়। একটা বিরাট এলাকা জুড়ে এই আলিপুর সেন্ট্রাল জেল। সবটা একদিনে আমরা দেখে উঠতে পারিনি। বাংলার বিপ্লবী আন্দোলন নিয়ে যে গ্যালারিগুলো তৈরি করা হয়েছে সেগুলো আমরা একটাও দেখে উঠতে পারিনি। ওগুলো ভবিষ্যতে কোনো একদিন এসে দেখে যাব, এই আশা নিলাম। আজকে দিন শেষ, বিদায়।